হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ার একটি ইমোশনাল ড্রামা। এই গল্পের শুরুতে আমরা লিন নামের একটি ছেলেকে দেখতে পাই। লিন দিনের বেলা ওয়াটার বোতল সাপ্লাই করে আর রাতের বেলা সে না ঘুমিয়ে পার্কিং লটে কাজ করে। আজই ছিল লিনের ফার্স্ট দিন। সাধারণত পার্কিং লটে একজন বৃদ্ধ লোক কাজ করত, কিন্তু আজকে সে শহরে অন্য কোথাও যাবে। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে লিন পার্কিং লটে কাজটা নিয়ে নেয়। কারণ লিন ছিল খুবই অসহায়, তাই সে যে কাজটাই পেত সে কাজটাই করার চেষ্টা করত। তারপর লিন পার্কিং লটে বসে বক্সিং ম্যাচ দেখতেছিল। তখন সেখানে জু নামের একটি মেয়ে চলে আসে। জু লিনের হাতে একটি খাবারের বাটি দেয় আর বলে, আমি সময় মতো এসেছি তো। তাকে দেখে লিন তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, সারাদিন কাজ করেও খাবার পায় না, আর সে আবার আমাকে এমনি এমনি খাবার দিচ্ছে। লিন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? জু তো লিনের কণ্ঠ শুনে চমকে ওঠে আর বলে, তুমি কে? আমার দাদা কোথায়? এখানে আমরা বুঝতে পারি যে জু আসলে চোখে দেখতে পারে না। লিন তখন জুকে বলে, তোমার দাদা অন্য একটি শহরে গিয়েছে, তাই আমি তার জায়গায় আজকে এখানে কাজ করতে এসেছি। জু তখন বলে, আমি অনেক দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি এটা আপনি। আমি ভেবেছিলাম এটা আমার দাদা। একথা বলে জু সেখান থেকে চলে যায়। এদিকে সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই জু বাহিরে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। আসলে জু এখানে প্রতিদিনই আসতো তার একটি পছন্দের ড্রামা দেখার জন্য। আর যে বৃদ্ধ লোকটির কাছে সে আসতো সে তার আপন দাদা ছিল না। তিনি জুকে খুবই স্নেহ করত এবং জু এখানে আসলে তাকে ড্রামাটা দেখতে দিত। তাই জু এখানে প্রতিদিনই আসতো। জুকে এভাবে একা একা বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে লিনের অনেকটাই খারাপ লাগে। তাই সে জুয়ের কাছে গিয়ে তাকে কেবিনের মধ্যে নিয়ে আসে। এখানে এসে জুয়ের পছন্দের ড্রামাটি দেখতে দেয়। আসলে জু চোখে দেখতে না পেলেও সে শুনে শুনে ড্রামাটি অনেক এনজয় করে। এদিকে লিন এক দৃষ্টিতে জুয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, সৃষ্টিকর্তা এত সুন্দর একটি মেয়েকে কেন এত বড় শাস্তি দিলেন? কিন্তু সৃষ্টিকর্তা নয়, বরং লিনের জন্যই জু অন্ধ হয়েছে। আর সেটা কিভাবে হয়েছে তা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। এদিকে জু ড্রামাটা শেষ করে বাড়ি ফেরার সময় তার খাবারের বাটিটা লিনকে দিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই জু একটি কল সেন্টারে কাজ করে। কল সেন্টারের যে ম্যানেজার ছিল সে আসলে জুকে অনেক খারাপ নজরে দেখে। তারপরেও জু এখানে কাজ করে, কারণ তার হাতে আর কোনো উপায় ছিল না। সে যদি এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে সে কি খাবে কি, তার দায়িত্ব বা কে নেবে? কারণ জু এই পৃথিবীতে আপন বলতে আর কেউই ছিল না। তার বাবা মা অনেক দিন আগেই মারা গিয়েছে। এদিকে লিন একটি বক্সিং জিমে যায়। সে জিমের বসকে লিন সরি বলে। সে বস লিনের দিকে তাকায়ও না। সেখানে বসে থাকা জিমের ম্যানেজার বসকে বলে, চলো অতীতের সকল ঘটনা ভুলে যাই, নতুন করে সবকিছু শুরু করি। একথা শুনে বস অনেক রেগে যায় আর বলে, আমি আমার বাচ্চাদের ঠিকমতো খেতেও দিতে পারতাম না, কারণ ওর জন্য আমি আমার সবকিছু বিক্রি করে দিয়েছি। একথা বলে বস এখান থেকে চলে যায়। এরপর ম্যানেজার লিনকে নিয়ে সে বক্সিং জিমের ভেতরে আসে। সে তার অন্যান্য স্টুডেন্টের সাথে লিনকে পরিচয় করিয়ে দেয়। সে বলে 1999 সালে ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশনে প্রায় অনেক ম্যাচই লিন জিতেছিল। সেখানে ক্যান নামের একটি বক্সার ছিল। সে অনেক বছর আগে লিন ক্যানকেও হারিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে ক্যান হলো টপার। এর পরের দিন আবার জু এই ড্রামাটা দেখতে আসে। এখানে তারা দুইজনই এই ড্রামাটা দেখতে থাকে। তারপর সে ড্রামাতে ইমোশনাল সিন দেখে জু তো অনেক কান্না করতে শুরু করে। তখন লিন তাকে বলে, তুমি তো দেখতে পাও না, না দেখেই তোমার এই অবস্থা? জু তখন বলে, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি তোমার থেকেও বেশি অনুভব করতে পারি। তুমি চোখে দেখতে পেলেও আমি আমার মন দিয়ে সবকিছু দেখতে পারি, আর মন দিয়েই আমি পৃথিবীর সমস্ত কিছু অনুভব করতে পারি। এরপরেই আমরা দেখতে পাই জু ড্রামাটা শেষ করে তার বাড়ির দিকে ফিরছিল। তখন রাস্তা দিয়ে একটি গাড়ি জোরে জোরে হর্ন বাজিয়ে জুয়ের দিকে আসছিল, যার জন্য জু খুব ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর সে রাস্তায় একপাশে অনেকগুলো কাচের বোতল রাখা ছিল। বোতলগুলো মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। জু সে কাচের টুকরোগুলোর উপর হাত দিতেই যাবে, ঠিক তখনই সেখানে লিন চলে আসে। জু তার পায়ে অনেক ব্যথা পেয়েছিল, তাই সেখানে লিন তাকে নিয়ে হাসপাতালে যায়। এরপর তারা যখন ট্রিটমেন্ট শেষ করে বাসায় ফিরছিল, তখনই জু পায়ের ব্যথার কারণে হাঁটতে পারতেছিল না। তাই লিন জুকে তার পিঠে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়। মানে জু লিনকে দুটি মিউজিক শো এর টিকিট দেয় আর বলে, তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে তাকে নিয়ে দেখতে যেও। তখন লিন বলে, আমার কোনো বন্ধু নেই। জু বলে, তাতে কি হয়েছে, আমি তো আছি। রাতের বেলা জু শুয়ে শুয়ে লিনের কথাই চিন্তা করছিল, যা দেখে আমরা বুঝতে পারি জু হয়তো লিনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন জু একটি বিউটি পার্লারে যায়, কারণ সে আজকে লিনের সাথে মিউজিক শোতে যাবে। জু সে বিউটি পার্লারে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায় আর আয়নার দিকে তাকিয়ে সে নিজেকে অনুভব করতে থাকে। এরপর জু লিনের সাথে দেখা করে। লিন তো জুকে দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সে শোতে যায়। এই শোতে কি কি ঘটছিল লিন সবকিছুই জুকে বলছিল।
মিউজিক শো শেষ করে তারা দুইজন ডিনার করতে যায়। সেখানে জু লিনের কাছে তার অতীত সম্পর্কে জানতে যায়, যা শুনে লিন অনেক রেগে যায় আর জুকে বলে, আমার সম্পর্কে এত কিছু জেনে তুমি কি করবে? তোমাকে বন্ধু ভেবেছি বলে এতটা ঘনিষ্ঠ হতে যেও না। লিনের এমন ব্যবহারে জু তো খুবই কষ্ট পায়। তখন সে তার বাড়ির দিকে রওনা হয়। এরপর জু যখন তার বাড়িতে পৌঁছায়, সেখানে লিন এসে জুকে সরি বলে। লিন এখানে আরও বলে, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এরপর লিন বলে, আমার বয়স এখন 30 বছর। আমি আমার ইয়াং বয়সে একজন ফাইটার ছিলাম, কিন্তু তখন আমি খুবই খারাপ একজন মানুষ ছিলাম। এখন আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। আমি তোমাকে কথাগুলো এজন্য বলতে চাইনি, কারণ আমি নিজের প্রতি খুবই লজ্জিত। এরপরের সিনে লিন জিমের বস ও ম্যানেজারের সাথে একটি হোটেলে দেখা করে। জিমের বস তখন লিনকে বলে, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? কিন্তু লিন তখন তার বসকে কিছুই বলে না। বস এখন লিনকে আবারও বক্সিং খেলা শুরু করতে বলে, কিন্তু লিন মানা করে দেয়। এতে জিমের বস আবারও রেগে এখান থেকে চলে যাচ্ছিল। তখন লিন বলে, আমি 4 বছর 3 মাস জেলে ছিলাম। আর এখানেই আমরা লিনের অতীত দেখতে পাই। বক্সিং ছেড়ে দেওয়ার পরে লিন ড্রিঙ্কস করতে শুরু করে। সে তার পাওনা টাকাগুলো নেওয়ার জন্য মানুষকে ধরে ধরে মারত। একদিন সে একজন লোককে খুবই মারে। তখনই দরজায় কেউ নক করে। আর এখান থেকেই আমরা লিনের প্রেজেন্ট লাইফ ফিরে আসি। লিন একটি হসপিটাল আসে। সেখানে একটি লোক ছিল যাকে 4 বছর পূর্বে লিন অনেক মেরেছিল, কিন্তু সেই লোকটি পুরো শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন আছে। লিন হসপিটালে এই লোকটিকে দেখতে এসেছিল। হসপিটালের নার্স লিনকে একটি উপহার দেয় আর বলে, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে এই উপহারটি দিও। অন্যদিকে দেখতে পাই জু কাজ শেষ করে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু আজকে তাকে পিছু করতে করতে অফিস ম্যানেজার চলে আসে। সে জোর করে জুয়ের ঘরের ভিতরে ঢুকে পড়ে। জু ম্যানেজারকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই ম্যানেজার জুয়ের সাথে খারাপ কিছু করতে চায়। এখানে জু তার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর চিৎকার করতে থাকে। এই কারণে সেই ম্যানেজার জুকে প্রচুর মারার পর জুয়ের সাথে খারাপ কিছু করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে লিন চলে আসে। লিন জুয়ের এই অবস্থা থেকে সহ্য করতে পারে না। সে ম্যানেজারকে বেদম মারে, কিন্তু ম্যানেজার তখন লিনকে বলে, তুমি আমাকে মারছো কেন এভাবে? আমি জুয়ের অফিসের ম্যানেজার। আমি এখানে চা খেতে এসেছিলাম। কিন্তু লিন এতটাই রেগে গেছিল যে সে ম্যানেজারের গলা চেপে ধরে। তারপর জু যখন লিনকে অনেকবার থামতে বলে, তখন লিন কিছুটা শান্ত হয়, কিন্তু পরক্ষণে লিন আবার ম্যানেজারের গলা চেপে ধরে আর বলে, নেক্সট টাইম তোকে যদি জুয়ের আশেপাশে দেখি তাহলে তোকে মেরেই ফেলবো। ম্যানেজার তখন সেখান থেকে নিজের জান নিয়ে দৌড়ে চলে যায়। এরপর লিন জুকে বলে, তুমি ঠিক আছো তো? তারপর জু তখন লিনকে বলে, তুমি এটা কেন করলে? সে যদি আমার চাকরিটা থেকে বের করে দেয় তাহলে আমি কি করব? লিন তো জুয়ের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখনো সেখানে কাজ করতে চাও? জু বলে, আমি বাঁচতে চাই। বেঁচে থাকার জন্য চাকরিটা আমার খুবই প্রয়োজন। লিন বলে, আমি তোমার দেখাশোনা করব। জু বলে, তুমি আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? তুমি আজকে যেটা করলে তা একদমই ঠিক করনি। চাকরি না থাকলে আমি এমনিতে না খেয়ে মারা যাব। আর প্রতিবারই কি তুমি আমাকে এভাবে রক্ষা করতে আসবে? কথাগুলো বলে জু কান্না করতে করতে লিনকে চলে যেতে বলে। এখানে জু একা একা বাড়িতে বসে প্রচুর কান্না করতে থাকে। পরের দিন জু লিনের সাথে দেখা করে আর বলে, আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। সাথে আরও বলে, তুমি কি আমার ছুটির দিনে আমাকে নিয়ে ঘুরতে যাবে? পরদিন লিন জুকে একটি কুকুর গিফট করে। এতে জু খুবই খুশি হয়। এরপর তারা দুজন মিলে ঘুরতে যায়। লিন জুকে একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর এ জায়গা ছিল লিনের খুবই পছন্দের একটি জায়গা। এখানে জু 2টি পাথর হাতে নেয়। একটি পাথর নিজের কাছে রাখে, আরেকটি পাথর লিনকে গিফট করে। জু লিনের হাত ধরে বলে, তোমাকে আমি যে পাথরটি দিয়েছি সেটা হলাম আমি, আর আমি যে পাথরটা নিয়েছি সেটা হলে তুমি। পরের সিনে আমরা দেখতে পাই লিন বক্সিং খেলা প্র্যাকটিস করছে, অর্থাৎ সে বক্সিং খেলায় আবার ফিরবে। লিন দিন রাত পরিশ্রম করে। দিনের বেলা সে বোতল ডেলিভারি করে আর রাতের বেলায় ট্রেনিং করে। এরপর একদিন জু লিনের চেহারা স্পর্শ করে আর বলে, জীবনে একবার হলেও আমি তোমাকে দেখতে চাই। আর তারা প্রথমবারের মতো দুইজনের কাছে চলে আসে। এরপর তারা তাদের দুইজনের জীবন খুবই ভালো কাটাচ্ছিল। তারা একে অপরের সাথে খুবই হ্যাপি ছিল এবং তারা দুইজন একসাথে থাকা শুরু করেছিল। পরের দিন লিন একটি টুর্নামেন্টের জন্য যায়। সে সেখানকার প্রতিটি ম্যাচে জিতে যায়। তারপরের দিন জু আর লিন মিলে জুয়ের বাবা মার কবরের কাছে যায়। সেখানে গিয়ে জু তার অতীতের কথাগুলো লিনকে বলে। সে একদিন তার বাবা মার সাথে ট্রিপ থেকে বাড়ি ফিরছিল। সেদিন রাতে রাস্তায় খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর ড্রাইভিং করছিল জু নিজেই।
তখন জু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একজন মানুষের শরীরে আগুন লেগে গিয়েছে আর সে বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে জুয়ের মনোযোগ সেদিকে চলে যায়। ফলে অপর পাশ থেকে একটি গাড়ির সাথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই অ্যাক্সিডেন্টের কারণেই জু তার চোখ দুটি হারিয়ে ফেলে। সে সাথে তার বাবা-মা সেখানেই মারা যায়। লিন জুয়ের এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর তার মনে পড়ে যায় সে যখন একটি লোককে টাকার জন্য মারছিল, সে দরজায় এসে তখন পুলিশ এসে নক করে। লিন যখন দরজার কাছে যায় তখন সেই লোকটি তার গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং শরীরে আগুন লাগিয়ে সে বিল্ডিং থেকে লাফ দেয়। লিন সেই লোকটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু আগুনের তাপের কারণে সেই লোকটিকে ছেড়ে দেয়। লিন সেদিন 2টি গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখেছিল আর সেদিনের অ্যাক্সিডেন্টটাই হয়েছিল জু এবং তার পরিবারের সাথে। অর্থাৎ আজকে জুয়ের অবস্থার কারণে লিন নিজেই নিজেকে দোষী মনে করছে আর মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। তারপর লিন জুয়ের ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে জুয়ের তাড়াতাড়ি অপারেশন করতে হবে, কারণ 1 মাসের মধ্যে যদি অপারেশন করা না হয় তাহলে জু সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। কিন্তু জুয়ের চোখ অপারেশন করার জন্য আরও 2টি চোখের প্রয়োজন। ডক্টর লিনকে বলে আমেরিকা থেকে তুমি চোখের ব্যবস্থা অনায়াসে করতে পারবে, কিন্তু এটা করার জন্য তোমার অনেক টাকার প্রয়োজন। টাকা জোগাড় করার জন্য লিন বক্সার ক্যানের কাছে যায়। ক্যান হলো সেই বক্সার যাকে লিন অনেক বছর আগে হারিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে ক্যান সবচেয়ে শক্তিশালী বক্সার ছিল। পরের দিন লিন জুকে একটি পার্কে ঘুরতে নিয়ে আসে। তারা দুজন সেখানে অনেক মজা করে। লিন জুকে তার চোখের অপারেশনের কথা বলে। জু তখন মানা করে দেয় কারণ সে জানে অপারেশন করার জন্য অনেক টাকা প্রয়োজন। লিন তখন বলে, তুমি কি আমাকে দেখতে চাও না? আমাদের যখন বিয়ে হবে আমাদের একটি বাচ্চা হবে, তুমি কি তাকেও দেখতে চাও না? এসব কথা বলে লিন জুকে অপারেশন করার জন্য রাজি করিয়ে ফেলে। পরের সিনে ক্যান লিনকে একটি লোকের সাথে দেখা করায়। লোকটি লিনকে থাইল্যান্ডে হওয়া একটি ইললিগ্যাল ম্যাচের কথা বলে। সে লিনকে আরও বলে, এই ম্যাচটি খেলার জন্য আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু এটা যেহেতু ইললিগ্যাল ম্যাচ, যদি তুমি কোনোভাবে ধরা পড়ে যাও তাহলে তোমার অনেক বিপদ হবে, সাথে তোমার পরিবারেরও। কিন্তু এরপরও লিন সেই ম্যাচটির জন্য রাজি হয়ে যায়, কারণ জুয়ের চোখের অপারেশন করার জন্য তার এখন অনেক টাকা প্রয়োজন। লোকটি লিনকে একটি ফোন এবং অনেকগুলো টাকা দেয়। এরপর লিন বাড়িতে এসে তার যত আইডি কার্ড ছিল সেগুলো পুড়িয়ে ফেলে, যাতে করে সে যদি ওই ম্যাচে ধরাও পড়ে যায় তাহলে যেন কেউ তার আসল পরিচয় খুঁজে না পায়। এরপর হসপিটালে জুয়ের অপারেশনের দিন চলে আসে। জু সেদিন খুবই খুশি ছিল কারণ সে অপারেশনের পর লিনকে দেখতে পাবে। জু লিনকে বলে, আমার অনেক ইচ্ছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর প্রথম তোমাকেই দেখতে চাই। লিন তখন বলে, এত আশা করো না, কি হবে যদি আমি তোমার কল্পনার থেকেও বেশি কুৎসিত হই? একথা বলে তারা দুজন সেখানে হাসতে শুরু করে। লিন জুকে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত দিয়ে আসে। এরপর লিন একটি নতুন পাসপোর্ট বানায়, সেখানে তার নাম দেওয়া হয় হাফসান। তারপর লিন সে ম্যাচটি খেলতে চলে যায়। আর এটা ছিল এমন একটি খেলা যেখানে কোনো রুলস নেই। এই খেলায় 2 জনের মধ্যে একজন হয়তো মারা যাবে, নয়তো সেখানে অজ্ঞান হয়ে যাবে। এরপর খেলা শুরু হয়। লিনের বিপক্ষে যে ফাইটারটা ছিল সে ছিল খুবই শক্তিশালী। সে লিনকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়, কিন্তু অবশেষে লিন সে ফাইটারকে হারিয়ে জয়ী হয়ে যায়। ক্যান খুশি হয় না, কারণ ক্যান ভেবেছিল লিন হয়তো আর তার সাথে পারবে না। সে লিনের হারার পক্ষে অনেক টাকা বাজি ধরেছিল। এদিকে জুয়ের অপারেশন সাকসেসফুল হয়। লিন আবারও দেশে ফিরে আসে। লিন সে ম্যানেজারের সাথে ফোনে কথা বলছিল, তখন সেখানে দূর থেকে একটি গাড়ি আসে আর লিনের অ্যাক্সিডেন্ট করে দেয়। লিন সেখানে প্রচুর আঘাত পায়। তখন সে গাড়ি থেকে 2 জন ব্যক্তি বাহিরে চলে আসে। একজন ব্যক্তি লিনের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়, অন্যজন লিনের পিঠে একটি ছুরি ঢুকিয়ে দেয়। সেখানে রাস্তায় অপর পাশ থেকে অন্য একটি গাড়ি আসছিল, তাই সে 2 জন ব্যক্তি সেখান থেকে পালিয়ে চলে যায়। আর অপর পাশে থাকা গাড়িতে আমরা ক্যানকে দেখতে পাই, অর্থাৎ ক্যানই লিনের এই অবস্থা করেছে। লিন রাস্তায় আহত অবস্থায় পড়েছিল। এদিকে আমরা জুকে দেখতে পাই, সে লিনের ব্যাপারে অনেক চিন্তা করছিল। জু লিনকে অনেক মিস করে, কিন্তু অনেকগুলো দিন কেটে যাওয়ার পরও তার কোনো খোঁজ পাচ্ছিল না। জু পুলিশের কাছে গিয়ে লিনের ব্যাপারে মিসিং ডায়েরি করতে যায়, কিন্তু এতেও কোনো কাজ হয় না, কারণ জুয়ের কাছে লিনের কোনো আইডি কার্ড ছিল না। তাই পুলিশ তার কেসটি আর নেয় না। একদিন জু তাদের 2 জনের পছন্দের সেই জায়গাটিতে যায় যেখানে তারা 2 জন সবসময় যেত। এখানে বসে বসে জু লিনকে অনেক মিস করে। জু তার বাড়িতে গিয়ে লিনের একটি স্ট্যাচু বানায়। জু এখানে লিনকে মনে করে অনেক কান্না করতে থাকে। সে মনে মনে ভাবে সে তার জীবনের সবচেয়ে বড় পাওনাটিকে হারিয়ে ফেলেছে। এভাবে 2 বছর কেটে যায়। জু এখন একটি হসপিটালে কাজ করে।
সে প্যারালাইসিস রোগীকে সেবা করে। একদিন জু একটি বেডে বসে রোগীকে সেবা করছিল। তখন তার গলার আওয়াজ শুনে অন্য বেডে শুয়ে থাকা রোগী তার দিকে তাকায়। আর এটা ছিল লিন। আসলে সেদিনে সে অ্যাক্সিডেন্টের কারণে লিনের পুরো শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছিল। আর এর কারণে লিন জুয়ের সাথে দেখা করতে পারতেছিল না। এরপর জু লিনের কাছে আসে আর বলে, তুমি কি এখানে নতুন এসেছ? তখন অন্য বেডে থাকা পেশেন্ট বলে, হ্যাঁ, সে এখানে নতুন এসেছে। কিন্তু লিন কোনো কথা বলে না। তারপর জু লিনের বেডে বসে তাকে মেসেজ করে দেয়। তখন লিনের চোখ বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ে। জু লিনের পিঠে মেসেজ করছিল। তখন তার কাছে এই পিঠটা চেনা চেনা মনে হয়, কারণ লিন বক্সিং খেলার পর জু তাকে মেসেজ করে দিত। এখানে জু এটা লিন কিনা দেখার জন্য পেশেন্টের নামের দিকে তাকায় আর দেখে এর নাম হাফসান। আসলে লিনের নতুন পাসপোর্ট তো হাফসান নামটি দেওয়া ছিল। এদিকে বেচারি জু হাফসান নাম দেখে অনেক হতাশ হয়ে যায়, কারণ জু ভেবেছিল এটা হয়তো লিনই হবে। এদিকে লিন জুকে দেখে অনেক কান্না করে। কিছুদিন পর লিন সুস্থ হয়ে পড়ে। সেদিন জু লিনের দেওয়া কুকুরটিকে সাথে নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিল। তারপর জুঁইয়ের সাথে থাকা কুকুরটি লিনের ঘ্রাণ পায়, তাই সে দৌড়ে লিনের কাছে চলে আসে। কুকুরের সাথে ধাক্কা খেয়ে লিন মাটিতে পড়ে যায়। আসলে কুকুরটি লিনকে চিনতে পেরেছিল। কুকুরটি জুঁকে বোঝানোর চেষ্টা করে যে এটাই আসলে লিন, কিন্তু জু এখানে কিছুই বুঝতে পারে না। তারপর লিন সেখান থেকে দ্রুত চলে যায় আর কুকুরটি তাকে জোরে জোরে ডাকতে থাকে, তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। এদিকে লিনও কান্না করে ফেলে। সে চিৎকার করে বলতে চায় যে আমিই হলাম তোমার লিন, কিন্তু সে আর চাইলেই বলতে পারে না, কারণ সে এখন আর আগের মতো নেই। তার চেহারা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া সে এখন ঠিকমতো চলাফেরাও করতে পারে না। তাই সে এখন তার অসুস্থ জীবনের সাথে জুকে জড়াতে চায় না। অন্যদিকে জু সে সবটিতে চলে আসে, কিন্তু কুকুরটি জুকে তখনও বোঝানোর চেষ্টা করে যে এটাই লিন। কুকুরটি বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল, আর এতক্ষণে জুও বুঝতে পারে যে এটাই ছিল লিন। সাথে সাথে সে দৌড়ে লিনকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে লিন তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। লিনকে খুঁজতে খুঁজতে জু প্রচুর কান্না করছিল। সে অনেক খোঁজাখুঁজির পরও লিনকে কোথাও দেখতে পায় না। তাই সে প্রচণ্ড কষ্টে রাস্তায় বসে জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে এতদিন পরেও লিনকে চিনতে পারেনি। হঠাৎ করে জুয়ের সে জায়গাটির কথা মনে পড়ে, যেখানে সে আর লিন অনেক সময় কাটিয়েছিল। তাই জু এবার তাড়াতাড়ি করে সেখানে চলে আসে, আর এখানে এসে সে লিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর জু লিনের কাছে এসে আর বলে, তুমি এতটা স্বার্থপর কীভাবে হলে? আমি তোমাকে বলেছিলাম আমার দৃষ্টিশক্তি ফিরে আসার পর আমি প্রথমে তোমাকেই দেখতে চাই। তাহলে কোন অপরাধে আমাকে তুমি এতটা কষ্ট দিলে? লিন তার কথার কোনো জবাব দেয় না। জু লিনের চেহারাটা স্পর্শ করে আর বলে, এই চেহারাটা দেখার জন্য আমি যে কতটা ছটফট করেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে দুইজনই কষ্টে কান্না করে ফেলে। এরপর জু আর লিন দুজন দুজনকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত তারা তাদের ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছে। আর এই সুন্দর সিনের মাধ্যমে আমাদের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।